দিয়ে গেল। তো বলছে রানীমা শুভ দিনে কি আর এমন কথা বলতে হয়? বলছে ওরে নেড়া আমি বারবার নিষেধ করেছি যে লক্ষিন্দরের বিবাহ দিব না, তোরা আমার কথা শুনলেন নাই। নেড়া বলছে কোনো চিন্তা নাই, লোহার বাসঘর তৈরি করেছি, আর এত যে কুটুম বন্ধু ডাকিছি সবাই মিলে রাখা করে থাকবো আজের রাতটা। আর দিনের মতন আলো হচ্ছে, একটা পিঁপড়া পর্যন্ত ওই বাসরে ঢুকতে পারবে না। রানী বলছে ওরে নেড়া মহাকালকে রোধ করার কারো ক্ষমতা নাই। বলছে জানিস নেড়া, একদিন অর্জুন দ্বারকায় শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য গেছিল। যখন পথে যাচ্ছে তখন সেই দ্বারকা নিবাসী রজক আর রজকী মানে রজক আর রজকিনী স্বামী স্ত্রী দুজন কাঁদতে কাঁদতে সেই নগর থেকে বার হয়ে আর পথে যাচ্ছিল। পথে যখন দেখা হলো অর্জুনের সঙ্গে, তখন বলছে তোমাদের কি দুঃখ যে তোমরা কোন দুঃখে কাঁদছো? তখন সেই রজক আর রজকিনী বলেছিল, বলছে আমরা এই পাপীর রাজত্বে আর থাকবো না। অর্জুন বলছে কেন তোমরা এই পাপীর রাজত্ব বলছো? বলছে আমাদের যটা সন্তান হচ্ছে সব জন্ম মাত্রে মারা যাচ্ছে, আমরা এখানে আর থাকবো না। তখন ওই অর্জুন বলছে তোমরা ফিরে চলো, এবারে কিন্তু আমি তোমাদের সেই সন্তানটার ভাড়া ভার নিচ্ছি। যদি সে মারা যায় তাহলে আমিও ওই আগুনে সময় মরিয়ে দিব। রজকিনীকে অর্জুন দ্বারকায় ফিরে নিয়ে গেল। দিনের পর দিন যায়, যথা সময়ে রজকিনী আবার গর্ভ সঞ্চার হল। তখন অর্জুন কি করল, সেই রজকের ঘরটাকে উয়ার সব দিয়ে ঢাকায় দিয়েছিল, আর নিজে ওই প্রহরায় নিযুক্ত ছিল, পাহারা দিয়েছিল। যখন রজকিনীর 10 মাস 10 দিন পূর্ণ হইল, তখন একটা সন্তান জন্ম নিল। আর জন্ম মাত্রেই কিছুক্ষণ পরে আবার সেই সন্তানটা মারা গেল। রজকিনীর ঘরে কান্নার রোল নামে গেল। তখন অর্জুন জিজ্ঞাসা করছে জানিয়ে, বলছে কি হলো তোমাদের? বলছে আমাদের সন্তানটা আবার মারা গেল। তখন অর্জুন বলছে ঠিক আছে, আমি তো সত্য করেছি, যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আমি আগুনে ঝাঁপ দিয়ে মরব। তখন আগুন জ্বালায়, আর অর্জুন যখন সেই আগুনে সাভাতে গেল, তখন শ্রীকৃষ্ণ যাইয়ে অর্জুনকে বলছে দাঁড়াও সখা। বলছে কি ব্যাপার? না বলছে রজকিনীর কাছে আমি সত্যি বন্দী ছিলি, আজ রজকিনীর সন্তান আবার মারা গেছে, যার জন্য আমি আগুনে ঝাঁপ দিয়ে মারা যাব। তখন শ্রীকৃষ্ণ সেই সন্তানের আত্মার খোঁজে বেরিয়েছে। ততক্ষণে মহাকাল তার আত্মাকে অতল বিতল থেকে একেবারে রসাতল নিয়ে গেছে। শ্রীকৃষ্ণ সেই পথে চলে যায়, আর মহান যুদ্ধ করে লড়াই করে মহাকালের কাছ থেকে সেই সন্তানের আত্মাকে নিয়ে আসে, আর সেই সন্তানটাকে জীবিত করে দিল। তো ওরে নেড়া, অর্জুন পারে নাই মহাকালের কাছ থেকে রেহাই পাতে। আজ তুই বলছিস আমরা শত শত প্রহরী রেখেছি, আলো রেখেছি, ময়ূর রেখেছি, নেউল রেখেছি, মহাকালকে এড়াবার কেউ। নেড়া বলছে সেটা যা হবে হবে, রাজার আদেশ, তোমাকে যেতেই হবে কামলক হতে।
তখন আজ রানী কাঁদতে কাঁদতে সে আম তলে চলে গেল। আর আম তলে যায় আজ লক্ষিন্দরকে কোলে নিয়ে আমলো খাচ্ছে। তাই কি বলছে রানী, লক্ষিন্দরকে বলছে আমলো খাওয়ার সময় বলছে, ওরে বাছা তুই কোথায় যাবি? তখন লক্ষিন্দর বলছে, মা গো তুমি চিন্তা করো না মা, আমি তোমার জন্য কামিনী আনতে যাচ্ছি মা, তোমার সেবা শুশ্রূষা করবে। তখন আজ সনকা বিনানি বলছে ওরে বাছা তুই আমাকে ভুলিস না, আমার দুধের ধার তুই কেমন করে শোধ করবি বাছা। তাই আবার গীতে গীতে বলছে, ই পাদে আমের বাগান ও পারে
করছে, বলছে ওরে বাছা, এই পারে আমের বাগান, ওই পারে জামের বাগান, আর মাঝে মাঝে ক্ষীরাই নদীর বান। মানে এইদিকে হচ্ছে সমস্ত চম্পকনগরবাসীর মানে লোকাচার একটা কথা, যেমন অন্যায় করলে তো লোকে খারাপ বলবে, আর ওই পারে কি ও পারে জামের বাগান, সেখানে হচ্ছে স্ত্রীর লাঞ্ছনা, স্ত্রীর গঞ্জনা, আর মাঝে মাঝে ক্ষীরাই নদীর বান। ওরে ক্ষীরাই নদীর বান মানে ক্ষীরের বান, অর্থাৎ মাতৃ দুগ্ধের ধারটা কিভাবে শোধ করবে। আজ নক্ষত্র বলছি, মাগো আমি আমার মাতৃ ঋণ শোধ করব মা, আমি তোমাকে কোনদিন ভুলে যাব না। আমি আবার একটু প্রশ্ন করছি, শিক্ষামূলক কথা দুটো। এই যে আমল খাওয়াটা, কেন আমল খাই? আমরা প্রায় বিহা ঘর করছি, সবাই আমল খাচ্ছি। আমল কেন খায়? জানে রাখা দরকার। আজ মা বোনদের কাছে যদি বলি, দাদা ভাইদের কাছে যদি বলি, শিক্ষামূলক কথা গ্রহণ করে নাই। বিভিন্ন ধরনের কুৎসিত বাক্য, হাস্য কৌতুক বাক্য সবাই গ্রহণ করে। এই আমল খাওয়ার অর্থ হলো, যখন বাচ্চা ছেলেটা ছোট থাকে তখন আমরা উলগে খাওয়াই মানুষ করি না। সবাই কোথাও কোনো কিছু পালে নিজে না খাইয়ে খুঁটে গিঠাই আনেও ছেলেকে খাওয়াই। এমন কোন বস্তু যেটা ছেলে বাচ্চাটাই চিবাতে পারে নাই, মায়ে চিবাই, এমনকি মুখোমুখো বাচ্চাটাকে দেই। তখন ছেলেটার হয়তো মুখে দাঁত বেরিয়ে নাই, যদিও দাঁত বেরিয়েছে চিবাতে পারে না। সেই সময়ের কথা বলছি। আমল খাওয়ার অর্থ এইটাই হইল, ও আর ইঙ্গিতটা বলছে, বলছে মা যেদিন তুমি পারবে না খাবার খাতে, যেমন করে তুমি আমাকে বড় করেছ, আমিও তেমনি করে মা তোমাকে আমি ভুলবো নাই। যদি তুমি খাবার খেতে না পারো, আমি ওই আমাকে যেমন উলগে খাওয়াই মানুষ করেছিলে, তেমনি ভাবে আমি তোমাকেও পালন করব, তোমার সেবা করব। আম তলে খাওয়ার অর্থ আছে, মহুল তলে খাওয়ার অর্থ আছে। বিয়া করেছিস তো? তাহলে না জানি আমরা হল শ্রেষ্ঠ ফল। পরীক্ষায় পড়িলে ছেলেদের দেখবে জাতীয় ফল বলে। আমের মধ্যে যে অম্লটা আছে কোন ফলে নাই, সেটা হলো পুরুষ মানুষের উপকারিতার জন্য। আম্র ফলের মধ্যে যে ভিটামিন হয় তাতে শুক্রকীটের মানে শুক্রকীটকে বর্ধিত করে, মানে বাড়ায়, অতিরিক্ত শক্তি দেয়, পুরুষত্ব প্রাপ্ত হয়। যার জন্য আম গাছের তলে
লোটাকে আর মহুল তলে মহুলের রস খাইছিস না কব কত মাতালকে আজ পর্যন্ত জড়হাত করলি বাবা খাস নে আর কিন্তু নাই মহুলের খোঁজটা দেখেছিস কোটা মহুল থাকে তাহলে মহুল গাছটা ইঙ্গিত দিচ্ছে আজ তো মা বোনেরা ঘর সংসারকে মানছে নাই ওখানে ইঙ্গিত দিচ্ছে মহুল খোঁজটাই যেমন অতগুলা মহুলকে একত্রিত করে রাখিছে আমার বিটি যে ঘরটাকে যাচ্ছে সেই পরিবারটাকে আমার বিটিও সেই রকম ধরে রাখবার ক্ষমতা পাবে আর নারী জাতি ওই মহুলের রসটার মতন বাবু মরিয়ে যাচ্ছে কিন্তু মদ খাতে हेलो हेलो তাই আজ সনকা বিনানি লক্ষিন্দরকে বলছে ওরে বাছা তুই বউ পাইয়ে আমাকে ভুলে যাস না আর আমার এই দুধের ধারটা তুই ভুলে যাস না লক্ষিন্দর বলছে বাগো আমি কোন প্রকারেই কিন্তু তোমার দুধের ধারটা ভুলে যাব না মা তাই বলছে কাটি দেলাই আমের বাগান কাটি দেলাই জামের না পারিলাম দুধে খেলি না কাটিলাম খিরাই নদীর বান काटी गेलाई आमेर बागान काटी गेलाई जामेर गो ना काटिलाम किराई नदीर बान ना काटिलाम किराई नदीर बान কাটি দেলাই আমের काटी गेलाई आमेर बागान काटी गेलाई जामेर गो ना काटिलाम दूधे केरी धार ना काटिलाम किराई नदीर बान তাই বলছে মা গো তুমি চিন্তা করো না মা আমি তোমার সেবা করার জন্য কামিনী আনতে যাচ্ছি তাই সোনা কামিনী বলছে ওরে পুত্র তুই কামিনী কাঞ্চনে ভুলে আমাকে ভুলে যাস না বা বলছে না মা আমি জীবনে তোমাকে ভুলতে পারি না তাই আজ সেইখানে আমল খাওয়ার পরে নেড়াই নফর বলছে হইল না বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে
নেড়া বলছে এখনই আমরা বর বাই করব। সবাইকে আলোচনা ডাকাডাকি করিয়ে আর বর বাই করাই, বর বরিয়াত ইত্যাদি সবাই যাচ্ছে। তো এমন সুন্দর বাজনা বাজছে যে মানে 6 রাগ 36 রাগিনী, এত সুন্দর বাজনা বাজছে যে গাঁটাই পেয়ে যাচ্ছে। সেই গাঁয়ের লোকে জিজ্ঞাসা করছে, বলছে কোথাকার বর হে? আর নেড়া একটা কানা ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে সবাই আগুই আগুই যাচ্ছে। উয়া সব দিনেই ছিল। তো লোকে যখন শুধু আছে তখন নেড়াই বলিয়ে দিছে। তো বলছে ওরে গুড় 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 বাজনা বাজে, ওরে গুড় 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 বাজনা বাজে, আর কোন গায়ের পর চান সদা গোরের বেটা নাম যখন সবাই শুধু আছে তখন নেড়া বলে দিছে, বলছে চম্পকনগরের চাঁদ রাজার বেটা। তো লোকে বলছে মানে এত সুন্দর বাজনা, আর কোথা যাবে বর? কন্যা কোন গায়ে রে? বলছে উজানি নগরের সাইবেনার বিচি। এইভাবে মানে বর চলিয়ে যাচ্ছে। তো যাতে 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 রাত হয়ে গেছে, আর নেড়া তো আগে আগে যাচ্ছে। একটা বড় রকম ফাঁকা মাঠ পাওয়া গেছে। সেইখানে দাঁড়িয়ে দেখছে যে মাঠের মাঝে, রাস্তার মাঝে একটা বুড়ি ধপধপিয়া কাপড় পরিয়া বসিয়ে আছে রাতের বেলা। তো নেড়া মনে মনে চিন্তা করছে, বলছে তাই তো রে বাবা, পথের মাঝে কি বটে? পাশকে দাঁড়িয়ে দেখছে, বলছে ও বাবা একটা বুড়ি বটে। তো বলছে বুড়ি মা, তুমি এই রাস্তার থেকে একটু সাইড হয়ে চলে যাও, কেননা আমাদের অনেক লোকজন আসছে, হাতি ঘোড়া রথরথি বিভিন্ন রকম আসছে। তো কোন রকমে যদি জাঁকাজাকি করিয়ে দেই বাবা, মরে যাবি কোন দিকে, আর আমাদের অশুভ কাজটা অশুভ হবে। বুড়ি কিন্তু সরে আয়। যখন বারবার বলল বুড়িটা একধার হইল না, তখন নেড়ারও মনে মনে টুকু ডল লাগলো। বলছে এই চাঁদ রাজার তো অনেক লোকের সঙ্গে বিবাহ, পাছে ওই দিকের কোনো কিছু বটে না। এখন নেড়া সেইখান থেকে ঘুরিয়ে সেই চাঁদ রাজার কাছে আসছে। বলছে রাজা বাবা, সবাইকে একটু দাঁড় করাও। একটা বুড়ি পথের মাঝে বসে আছে, আমি বললি যে তুই বাবা একধার হ, তো নাই শুনছি। চাঁদ বলছে কোন বুড়ি এত রাতি? চল না দেখিছ। যখন চাঁদ রাজা যাচ্ছে তৎকে আটটুকু পেছন চলে গেছে। নেড়া বলছে এই খিনটাই ছিল। ওরা চারদিকে ভালতে ভালতে বলছে হাই, একটু ফারাক দিকে গেছে। তখন চাঁদ রাজা আরো ওই দিকে পাশ দিকে যাচ্ছে, আর চাঁদ সদাগরের হাতে আছে হেমতাল দণ্ডটা।
যখন পাশ দিকে গেছে তখন রাজা মনে মনে চিন্তা করেছে, বলছে নিশ্চয়ই এটা সেই বিষহরির ছলনা হতে পারে। তখন চাঁদ সদাগর ওর হাতের সেই হেমতাল দণ্ডটা ছুঁড়িয়ে মারিয়েছে। যখন ছুঁড়ে মারিয়েছে তখন আজ মা বিষহরি আকাশ পথে যাইয়ে আর বলছে, ও তোকে দেখিব দেখিব চাঁদ সদাগর, কেমনে বাঁচাবি রে তোর সাথে দেখব দেখব তোর পুত্র দেখব দেখব তোর পুত্র হরি বল বল হরি বল তোকে দেখব দেখব তোর পুত্র যখন এই কথাটা বিষহরি বলেছে, বলছে ওরে চাঁদ, আমি তোকে দেখব কেমন করে তোর পুত্র লক্ষিন্দরকে বাঁচাই রাখবি। তখন নেড়া কোন রকমের ডরে ডরে বলছে, বলছে রাজা বাবা, মায়ের নামে একটা ফুল হলো ফেলাই দাও না। তখন রাজা বলছে, বলছে ওরে নেড়া, আমি তো আগেই বলেছি যে হস্তে পুজিয়ে আছি দেব সুলপানি, সেই হস্তে না পুজিব বেটি চেংমুড়ি কানি। ওরে নেড়া, যখন আমার 14 ডিঙ্গা মধুকর কালীদহের জলে ডুবে গেল, যখন আমি জলের উপরে হাবুডুবু খাচ্ছিলাম, তখন ওই বিষহরি দূর থেকে অট্টহাসি আসছিল। ওরে নেড়া, আমার 6 পুত্র গেছে, আমার মহাজ্ঞান মন্ত্র গেছে, আমার ওঝা ধনন্তরী গেছে, আজ আমার বলতে কিছু নাই। তাই জানিস রে নেড়া, আমি তোকে বারবার বলে দিচ্ছি, তাই চাঁদসাগর নেড়াকে বলছি, বলছে ওই আমার ধন পুত্র আমি সাজিব ভিখারি, তবু না পুষ্পাঞ্জলি দেব না। তখন নেড়া চুপচাপ আর কিছু বলে না। তাই আজ এইভাবে যখন চাঁদ সদাগর নেড়াকে বলা বলি করছে, তখন সমস্ত বর বরিয়াত আজ পথের মধ্যে চলে যাচ্ছে।
তাই আর চলিতে লাগিল সবে আর পথের মাঝেতে আমার বান্দা পুত্র দান দান করে আমি ওই বর বরাত চলে যাচ্ছে। দেখতে দেখতে সেই উজানি নগরের সম্মুখে সামনাসামনি উপস্থিত হয়েছে। তখন যখন সেই গ্রামটায় প্রবেশ করছে তখন কুলির মুড়াই যে নিয়ম কানুন গুলি আছে সেই খুঁটখাটটা করছে। খুঁটখাটটা কি কি খুঁটখাট মানে কি? सिंदूर के जन ना আন খায় সিঁদুরটা এই কারণেই ওখানে ফেলে দেয় যে আমরা তো নতুন গ্রামকে আসছি, তো প্রত্যেকটা গ্রামে দেখবে গোরাম থান, জাহিদ থান, গুসাই থান, বিভিন্ন ঠাকুর থান আছে না, প্রত্যেক গাঁয়ের গ্রাম্য দেবতা আছে। তাই যখন ওই গাঁটায় প্রবেশ করছে তখন ওই গাঁয়ের সমস্ত সেই ঠাকুর দেবতা গিলাকে মানছে। ওখানে বলছে, হে গোরাম ঠাকুর, হে গোসাই ঠাকুর, হে জাহির বুড়ি, তোমরা কে কোথায় আছো? আমরা তো অন্য গ্রামের লোক, আমরা জানি না, তাই এইখানে আমরা দিচ্ছি, তোমরা যে যেখানে আছো তোমরা সন্তুষ্ট হও। তাই এরপরে সমস্ত বরিয়াত তো বিনা নাচে যাবে না বাবু, কন্যা ঘর পর্যন্ত গায়ে ঢুকলেই তখন বরিয়াতরা নাচিয়ে নাচিয়ে যাচ্ছে। ডিজে লাগাচ্ছে না, সিংহি পার্টি অন্য লাগা দিলাকে এইভাবে নাচতে নাচতে বর বরিয়াত যায় পৌঁছে গেল সেই শাহরাজার কুলির দুয়ারে। নেড়াইলো পর ঘর থেকে সামান গেল আর
সমস্ত বরিয়াতরাকে বলছে বলছে তোরা প্যান্ডেল দিকে চলে যা, আমরা দেরি করব না এখানে, কেননা আজকে লক্ষিন্দরের অভিশপ্ত রাত বটে। এই রাতটাই কিন্তু লক্ষিন্দরের সর্পাঘাত আছে। তো নেড়াই নফর যাই শাহরাজাকে বলছে বলছে তাড়াতাড়ি করুন, আমরা অতি জলদি বিবাহের কাজটা সমাপন করিয়ে আমরা ঘুরে যাব, আর পুত্রবধূকে আমরা লেগে লোহার বাসো ঘরে রাখবো। তখন সবাই বলছে বলছে অন্তত ধীরে ধীরে একটা কাজ একটা একটা করো। এখন প্রথমে কি করতে হবে না বলছে গুয়া টিকা করতে হবে। গুয়া টিকা তখন বলছে অশুন সাই সদাগর আর দুয়ারে দাঁড়াল বর গুয়া টিকাটাও হয়ে গেল, আর ছাদনা তলায় লেগে বরকে রাখিল। এরপরে বিভিন্ন লোকের বিভিন্ন রকম বিয়াগত, আর নেড়ার হয়েছে জলদি বিহাটা শেষ করলে হয় চাঁদ সদাগরেরও তাই সবাই আছে, বলছে তাড়াতাড়ি বিবাহের কাজটাই শেষ করতে হবে। তো তখন সেই বেহুলাকে সাধনা তলায় নিয়ে আসছে। সাধনা তলা মানে ছামড়া তল। তো সেইখানে সবাই বিবেচনা করছে, বলছে বাবু যেমন বর তেমনি কন্যা। বৈরাদরা বলছে, আর বেহুলার সঙ্গীরাও বলছে বলছে আমাদের বেহুলা যেমন রূপের তেমনি রূপের বাবু বরটাও জুটে গেল। তখন সেই বেহুলার সঙ্গীরা বলছে বলছে বেহুলার ভাগ্যটা খুবই ভালো, এই ভাগ্য গুণে বেহুলা এত সুন্দর বরটা পাল। তো বলছে বল দেখি তো বাবু, যদি তোর ভাগ্যে এই বর জুটছ তাহলে কি করছিস? তখন সেই সঙ্গীগণরা বলছে ও যদি হতো চাপার ফুল, ও যদি হতো চাপার ফুল, আর খোপাতে গুঁজিয়ে আমি নেড়াইনফর বলছে তাড়াতাড়ি বিবাহের কাজটা সেরে নেওয়া যাক। আর ছাদনা তলে সেই ছামড়া তলের মধ্যে বেহুলা আর লক্ষিন্দরকে এমন সুন্দর
সজ্জিত অবস্থায় রাখা হয়েছে, তাই তাদের রূপটা কেমন দেখাচ্ছে? কেমন? ও তাদের রূপের আভায় এগো ভুবন ভুলা আর নবীন মেঘেতে যেমন বিকালি খেলায় তাদের রূপেরই আভায় ভুবন ভোলা, নবীন মেঘেতে যেমন বিজলি খেলা। তাদের রূপেরই আভায় ভুবন ভোলা, নবীন মেঘেতে যেমন বিজলি খেলা। তাদের রূপেরই আভায় ভুবন ভোলা, নবীন মেঘেতে যেমন বিজলি খেলা। হরি বল বল হরি বল, তাদের রূপেরই আভায় ভুবন ভোলা, নবীন মেঘেতে যেমন বিজলি খেলা। তাদের রূপেরই আভায় ভুবন ভোলা, নবীন মেঘেতে যেমন বিজলি খেলা। হরি বল বল হরি বল, তাদের রূপেরই আভায় ভুবন ভোলা, নবীন মেঘেতে যেমন বিজলি খেলা। চারিদিকে সবাই সেই বেহুলা লক্ষিন্দরের রূপের সমালোচনা করছেন। নারায়ণভর বলছে তাড়াতাড়ি বিবাহের কাজটা সমাপন করো। তাই উভয় পক্ষে একদিকে শাহরাজা বেহুলাকে কোলে নিয়ে বসেছে, আর অন্যদিকে চাঁদ সদাগর লক্ষিন্দরকে কোলে নিয়ে বসেছে। নারায়ণভর মধ্যস্থতা করছে, বলছে লক্ষিন্দর এই সিঁদুরটা হাতে নিয়ে আর বেহুলার সুতিতে দিয়ে দে। ছানা মানুষ নাই যে ওটা শুধু হাতে লেই না পিছিয়ে লেই। সিঁদুরটা লক্ষিন্দরকে তো বলছে জানতো না, এখন তুহ জানিস না। আগে জাতিটাই করে দেই না, জাতিটাই করে দেওয়ার পরে হাতটাই শুধু হাতটাই লেই না, ওটাই কি থাকে তুহ তো দিয়েছিস। হ্যাঁ তাই বিহা করেছে না। কি বলছে লক্ষিন্দরে জানছো না? লক্ষিন্দরে তো নাই জানবে, ইহ জানে না। সন্ডুলাটা কেনে সনটা কাঁচা সন কোঠানো, হ্যাঁ একদম ধপধপে সাদা। ও উয়ার বউকে আশীর্বাদ করছে ওই সিঁদুরটা দেওয়ার সময়। কাকু প্রণাম করলে বলে না যে আড়ান্তি বুড়ান্তি বাঁচিয়ে থাক, তো বটটাই কন্যাটাকে আশীর্বাদ করছে, বলছে তোর মাথার চুল পাকিয়ে ধব হয়ে যাবে, তাও তোর ওই সিঁদুরটা যাবে নাই, মানে স্বামী অতদিন বাঁচিয়ে থাকবে। এইটার ইঙ্গিতটা বহন করছে, তার জন্য ওই ধবসনটা দিতে হবে। প্রত্যেকটা জিনিসের মানে আছে, অর্থ আছে। বলো জামাটা পরিয়ে আসছিস সেটারও কিছু কারণ আছে, ধুতিটা পরিয়েছিস সেটারও কারণ আছে, চপ্পলটা পরিয়েছিস সেটারও কারণ আছে। কিটা অত কিছু বলতে গেলে তাহলে তো বরের বাপের কন্যা ঘরে কি আর জমি থাকে? বরের বাপের কন্যা ঘরে জমি থাকে নাই গো।
তো উয়ার যদি নাই খেতে ও কোন ঠিনটাই বসিয়ে আর বেটার বিহাটা দিবে তখন উয়াকে কিনে নিতে হয় তখন কিনে নেয় আর সেই জমিটা অন্য কারো বিকার ক্ষমতা নাই সেটা বিকতে পারে একমাত্র কন্যার পিসিয়ে যার জন্য চোখ পুরার অধিকারীটা উয়ারই বটে আর পুরাই নাই রেজিস্ট্রি পুরা করিয়ে দিলে বাবু টাকা আর দিতেও পারে নাইও পারে জমি রেজিস্ট্রি করিয়ে দিলে টাকা আর দিবে না তার জন্য পুরাই নাই রেজিস্ট্রিটা বাকি রাখে যখন নোটটা দিবে তখন পুরাই দিবে সেই তখন পুরাই দে টাকাটা দিলেই পুরাই দে ওইটুকু জায়গাটা বরের বাপে লিল আর ওইখানটাই বসিয়ে বেটার বিহাটা ওইখানে সিঁদুর দানটা করবে চাকড়াটা বিছাই ওইখানটা নাকি চাকড়াটা বিছাই ওইখানটা বিছাই নালে বিছাই এখন সেই ইহা গিলা হলো বিছাই মাদুর গিলা মাদুর গিলা তো তাই সিঁদুর দানটা হয়ে গেল লক্ষিন্দর বলছে এইভাবে সিঁদুরটা দে নেড়া বলছে লক্ষিন্দরকে সিঁদুরটা ওই তো বললি যে লক্ষিন্দরে নাই জানে উহাকে আরো বলি দিতে হবে সিঁদুরটা যারা বিহা করল তারা পর্যন্ত ওটা জানল এখন ঘুরিয়ে যদি বিহা করতে বলে তাও একটা বয়স্ক মানুষ দেখান দিতে হবে বলিয়ে দিতে হবে তবে গানিয়া হবে যখন কথা বললিস সাজনি সাজানছিস না কোনদিন এখনো সাজায় না না সাজাই তো সবাই সাজায় সাজনি সাজায় সাজনি সাজাটা কেন কি কি দেয় ছাগল লাদি দেয় মাছ থাকে দই থাকে খাপটি ভাঙাল থাকে চিড়িয়া কুত্থি থাকে এক কথাই বলে দিছি এখন তো সবাই দেখছে বরকে বর ঘর পর্যন্ত দেখতে যাচ্ছে একদিন এমন ছিল মা বহিনীরা বর ঘরটা কেমন বটে জানতো নাই বরের বাপের প্রতিজ্ঞা আছে আমি যে বউটা আনছি উয়া জনমের ধার আমি শোধ করব তারপরে নিয়ে আসবো কন্যাপন ছিল না ওয়া জনমের ধারটা শোধ করিব তবু নিয়ে আসবো চিড়া কুত্থি তেল হলুদ জন্মের সময় যে নেক গিলা করিয়েছে ধাই মায়ের শাড়ি থাকে না আর একটা কি ওইটার মধ্যে ওইটা থাকে খাপটি ভাঙাটা থাকে আজকাল ব্লেড পাতি বিভিন্ন রকম হয়েছে আগে নাড়িটা কাটতো খাপটি ভাঙায় যখন ব্লেড ছিল না ইঁদুর মাটি একটা ফাঁকা ঘরে ইঁদুর থাকবে না ঘরটায় কোনো থাকলে থাকবে ইঁদুর তাইলে কন্যার মায়ে বা অন্যান্য মা বহিরা ওইখানে দেখে ওইটা আর বলে যে ঘরটায় মনুকে দিছি ওদের পুণ্যাধান আছে নাই তো ইঁদুর থাকবে না আর মাছটা ইঙ্গিত বহন করছে যে উয়াদের বাঁধ আছে ছাগল না দিবে উয়াদের ছাগল ভেড়াও আছে
দই দেয়, গাই বাছুরও আছে। ওরা ওই ইঙ্গিতটাই বুঝেলে ফল দেয়, কাঁঠাল দেয়, কুল দেয়, বিভিন্ন রকম ওদের বাঁধ বাগান সবেই আছে। যে ঘরটায় দিচ্ছি মনুকে উঠাই অভাব হবে নাই, উয়ারা ওইখানে দেখেই উঠা বুঝেলে। আর চেং মাছ দেই, ওটা তো মাছ দেই মানে চেং মাছ দেই, শুধু মাছই লয়, চেং মাছ হইলে এমন তরকাল মাছ ডাঙ্গায় চলে যায়, জল বহির দরকার না। তবে পরিবারটা খুবই চালাক। যে ঘরটাই দিছি মানুষগুলা খুবই চালাক চতুর শ্রেণীর মানুষ বটে, ওরা ঘর সংসার চালাবে কে? চেং মাছের তো তাই ব্যাপারটা হচ্ছে এইবারে সিঁদুর দান হয়ে গেল বেহুলার। তাই নেড়া বলছে ও বিয়ে হইল রে, বেহুলা লক্ষিন্দরে, আর বেহুলাকে নিয়ে যাবে বিবাহ বিহাটা শেষ হয়ে গেল। তখন চাঁদ রাজা শাহ রাজাকে বলছে এবারে আমাদেরকে বিদায় দিন। যখন বিদায় খুঁজছে তখন বেহুলা আজ বাবার কাছে প্রণাম করতে গেছে। মা বাবাকে তো প্রণাম করবে, তাই বেহুলা কি বলছে? সায়া দিলি শাড়ি দিলি বাবা সকলে সাদ পুরাই দিলি গো, সায়া দিলি শাড়ি দিলি বাবা সকলে সাদ পুরাই দিলি গো, বাবা
এইভাবে মা বাবার কাছে প্রণাম নিয়ে প্রণাম করে আর বেহুলা বিদায় নিয়ে যাচ্ছে। লক্ষিন্দর বলছে, ওগো প্রিয়ে, তাড়াতাড়ি চলো, আমরা নিজ ঘরে যাব। আগে কন্যা ঘরে এক রাত থাক জিরাছ। তখন লক্ষিন্দর বলছে, চলো বেহুলা, আমরা নিজ ঘরে যাওয়া যাক। তাই নিশি প্রভাত হইলা, সোনার মুরগি ডাকিল, উঠো কন্যা চলো আপন দেশ, উঠো কন্যা চলো আপন দেশ। কন্যা তুমি উঠো, চলো আমরা আপন দেশে চলে যাব। তাই বেহুলা বলছে, থামো 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 প্রভু, ক্ষণে কবিলম্ব গো। থামো থামো মা বাবাকে প্রণাম করে এসেছি, তাদের কাছে বিদায় নিয়ে এসেছি, কিন্তু আমি আমার সেই জনমের সঙ্গীগণকে কিভাবে কি বলে কি কথা বলে আমি তাদেরকে বুঝাবো, আমি তাদের মনকে কিভাবে শান্তি করে যাব। তাই ওগো স্বামী, আমার সেই সঙ্গীগণকে একটুকু বুঝাতে দাও। এই বলে বেহুলা তার সমস্ত সঙ্গীগণকে বুঝালেন।
খুচরা পয়সা নিয়ে কি করে ওটা কি করে বলতে একটা মেয়া ছেলের বিহা হলে দেখবে যখন বিদায় হয় তখন সঙ্গী জুড়িরা যায় না কুড়িমুড়া তক্কি, তখন বরের বাপে মনে মনে ভাবে বলে বাবা আমার বেটা একটা বিহা করল আর এত গিলা লেগে কোথায় রাখবো রে বাপ, কেউ তো ছাড়ছে না, ও দেখছে যাচ্ছে, তো বলছে আমার বেটাই কি খাওয়াবে আর কোথায় লেগে রাখবে, তখন ও একটা মনে মনে বুদ্ধি আছে। কেমন বুদ্ধি না, পকেটে ও খুচরা পয়সা রাখে আর কুলি মুড়া চাইয়ে নিয়ে আর পয়সা গিলা উড়ান দেয়, তখন সব সঙ্গে গিলা কুড়াতে যায় আর সেই সুযোগে ও বেটা বহুকে নিয়ে পালায়। এই জন্য পয়সা উড়াটা এখনো আছে, উড়াতেই হয় উড়া, সং ছাড়ানি নাই তো সং ছাড়বে না। হ্যাঁ ওটা বটেই, ওই জন্য নামটা এখনো সং ছাড়ানি, ওটার নাম